আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দেওয়ার আগে মোট ৬ বার রিহার্সাল বা প্র্যাকটিস করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার গায়ে ছিল ১০৪ ডিগ্রি জ্বর। সেই অবস্থায় আগের দিন অর্থাৎ ৬ মার্চ রাত ১২টায় শেষবারের মতো রিহার্সাল দিয়ে তিনি সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ অর্থাৎ বিএলএফের ৪ নেতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিলেন, কি কেমন হলো? সেদিন বিকেলে আসম আব্দুর রবের দায়িত্ব ছিল স্টেজে বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে থাকা এবং তিনি যদি আবেগ এবং উত্তেজনায় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এটা পরপর ২ বার বলতে ভুলে যান, তাহলে আসম আব্দুর রব তার পাঞ্জাবির কোনা ধরে টান দিয়ে তাকে মনে করিয়ে দিবেন। অর্থাৎ ৭ই মার্চের সেই ভাষণের শুরুতে তিনি কি বলবেন, কোন অংশ কতটা আবেগ ব্যবহার করবেন এবং কি বলে শেষ করবেন, তার সবটুকু বিএলএফ এবং আওয়ামী লীগের প্রধান নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে ঠিক করা হয়েছিল। আসম আব্দুর রব এখনো বেঁচে আছেন। তিনি তার একাধিক সাক্ষাৎকারে এই ঘটনার পুরো বর্ণনা দিয়েছেন। আরেক মহান নেতা সিরাজুল আলম খান তার আত্মজীবনীতে এই ঘটনার কথা বলে গেছেন। ৭ মার্চের ভাষণের পেছনে যেমন একটি ঐতিহাসিক পটভূমি আছে, তেমনি বঙ্গবন্ধুর মুখে উচ্চারিত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই বাক্যটি যুক্ত হওয়ার পেছনেও একটি পটভূমি আছে। ১ তারিখ যখন ঘোষণা এলো ৩ তারিখ গণপরিষদের অধিবেশন বাতিল হয়েছে, তখনই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পড়ে। শেখ মুজিব তখন দিলকুশার হোটেল পূর্বানীতে আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের বৈঠকে ছিলেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে গিয়ে উপস্থিত হলে তিনি তাদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুকুম দেন, যার মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার জন্য প্রত্যক্ষ সংগ্রাম। ৩ তারিখ মধ্যরাতে বঙ্গবন্ধু বিএলএফের ৪ নেতা অর্থাৎ সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার এক পর্যায়ে তারা বঙ্গবন্ধুকে প্রস্তাব দেন আওয়ামী লীগের একটি হাই কমান্ড টিম গঠন করতে। ৪ তারিখ বঙ্গবন্ধু বিএলএফের ৪ নেতাকে ডেকে জানান তার নেতৃত্বেই আওয়ামী লীগের হাইকমান্ড গঠন করা হয়েছে। হাইকমান্ডে অন্য সদস্যরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুস্তাক আহমেদ ও ক্যাপ্টেন মনসুর আলী। এরপর থেকে দিন রাত এক করে প্রতি ২-৩ ঘন্টা পর পর আওয়ামী লীগের হাইকমান্ডের ৪ নেতা এবং বিএলএফের ৪ নেতার সঙ্গে ৭ই মার্চের ভাষণ নিয়ে একের পর এক বৈঠক করেন বঙ্গবন্ধু। ৫ মার্চ গভীর রাতে ২ পক্ষের পরামর্শে ভাষণের বিষয়ে একটি বিষয় চূড়ান্ত হয়। সেটি হলো ভাষণটি খুবই আবেগময় হতে হবে এবং মূল ভাষণটি ৩ ভাগে বিভক্ত থাকবে। প্রথম অংশে থাকবে সংক্ষেপে অতীত ইতিহাসের বর্ণনা, দ্বিতীয় অংশে থাকবে ক্ষমতা হস্তান্তরের দাবির পাশাপাশি যুগপৎভাবে অসহযোগ এবং স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাওয়া এবং শেষাংশে স্বাধীনতার আহ্বান জানিয়ে বক্তৃতা শেষ করা হবে। ৬ মার্চ সকাল থেকেই বঙ্গবন্ধু বিএলএফ এবং আওয়ামী লীগের হাইকমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠকের এক পর্যায়ে তিনি বলেন, আওয়ামী লীগের হাইকমান্ড মুক্তির সংগ্রাম শব্দটি দিয়ে বক্তৃতা শেষ করার কথা বলেছে। তখন বিএলএফের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সংগ্রাম দুটো কথাই বক্তৃতার এক লাইনে থাকতে হবে এবং সে লাইন দিয়েই বক্তৃতা শেষ করতে হবে। তখন বঙ্গবন্ধু আবার আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে বিষয়টি তুলে ধরেন। বিকেলে সবাই একমত হয়, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই ঘোষণা দিয়ে বক্তৃতা শেষ হবে। অর্থাৎ আগে স্বাধীনতার সংগ্রাম, শেষে থাকবে মুক্তির সংগ্রাম। কিন্তু ৬ মার্চ সন্ধ্যায় বিএলএফের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে জানানো হয় লাইনটি ঘুরিয়ে বলতে হবে। অর্থাৎ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এভাবে বলতে হবে। এবং এই প্রস্তাবে আওয়ামী লীগের হাইকমান্ডও একমত ছিলেন। তখন বিএলএফের হাইকমান্ড বক্তৃতার জন্য বঙ্গবন্ধুকে কিছু
পয়েন্ট লিখে দেন। প্রায় 2 ঘন্টা পরে তিনি কিভাবে জনসভায় বক্তৃতা করবেন সেটা প্রথমবারের মতো বিএলএফ হাইকমান্ডকে শোনান। এরপর আরও বেশ কয়েকবার পুরো বক্তৃতাটি আওড়ান। রাত 12টায় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে তার বক্তৃতা শেষ করে সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কেমন হলো? তখন বিএলএফের 4 নেতা খুব সূক্ষ্ম একটি বিষয় তাকে বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই কথাটা উচ্চারণের পর জনসভা থেকে যে গর্জন উঠবে সেই শব্দে হয়তো শেষ অংশ, মানে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, ভালোভাবে শোনা যাবে না। সে কারণে জনতার গর্জন শেষ হওয়ার পর তিনি যেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বাক্যটি দ্বিতীয়বার উচ্চারণ করেন এবং জয় বাংলা বলে বক্তৃতা শেষ করেন। সত্যি সত্যি সেদিন তাই হয়েছিল। প্রথমবার জনতার জয়ধ্বনির কারণে এই লাইনের শেষটি চাপা পড়ে গিয়েছিল। পুনরাবৃত্তি করার কারণে বক্তৃতাটি সবার কাছে স্পষ্ট হয়ে ওঠে। আজ 7 মার্চের যে ভাষণটি আমরা শুনি সেটি দ্বিতীয়বারের উচ্চারণ। প্রথমবারেরটি সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ বেতারের আর্কাইভে অসম্পাদিত পুরো বক্তৃতাটি এখনও সংরক্ষিত আছে। এই হলো বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের ইতিহাস। পরদিন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রধান খবর ছিল এই ভাষণ। কলকাতার আনন্দবাজার পত্রিকায় শিরোনাম করা হয়, মুজিবুর কি স্বাধীনতার ঘোষণা করেছেন? দৈনিক আজাদ পত্রিকা মুজিবকে কোট করে শিরোনাম করে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এদিকে পাকিস্তানের ডন পত্রিকা এবং দ্য পাকিস্তান টাইমস শিরোনাম করেছিল ভিন্নভাবে, লিখেছিল 4 শর্তে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যোগ দিবে আওয়ামী লীগ। মাঝে এই ভাষণ নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। 2014 সালে বীর উত্তম একে খন্দকার তার 1971 ভেতর বাইরে বইতে লিখেছিলেন, এই ভাষণের শেষে বঙ্গবন্ধু বলেছিলেন, জয় বাংলা জয় পাকিস্তান, এবং বঙ্গবন্ধু হয়তো ঢাকায় ইয়াহিয়ার উপস্থিতিতে একটি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন, তাই তিনি স্বাধীনতার ডাক দেননি। যদিও 2019 সালের 1 জুন একে খন্দকার তার বইয়ের একটি সম্পূর্ণ অনুচ্ছেদ প্রত্যাহার করে দেন। একই সঙ্গে অসত্য তথ্য দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমাও প্রার্থনা করেন। তবে ঐতিহাসিক সত্য হলো, সেদিনের ভাষণে শেখ মুজিবুর রহমান সুস্পষ্টভাবে স্বাধীনতার ডাক না দিলেও এই ভাষণ পুরো জাতিকে একটি পরিবারে পরিণত করেছিলেন। দেশের আপামর জনসাধারণ শেখ মুজিবকে নেতা হিসেবে মেনে নেন এবং তার এই ভাষণকে যুদ্ধে যাওয়ার ডাক হিসেবেই মেনে নিয়ে যুদ্ধ করেছেন। তাই আজ পাঠ্য বই থেকে 7 মার্চের ভাষণ সরিয়ে ফেললেও মুক্তিযুদ্ধের ইতিহাস কখনোই 7 মার্চের ভাষণ মোছা যাবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।